এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের কট্টর সদস্য নাজির শেখকে আটক করেছে পুলিশ। দেখুন সন্ত্রাসবাদী নাজির শেখের চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। মঙ্গলবার আতঙ্কবাদী সন্দেহে ধৃত নাজির শেখকে গ্রেপ্তারের পর রাজ্য পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা জানান, ধৃত নাজির শেখ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কট্টর সদস্য। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ নাজিরকে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম জেলা থেকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, ধৃত নাজির বেশ কিছুদিন পূর্বে রাজ্যে আসে। তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। রাজ্যে আসার পর নাজির এডিনগর এলাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ শুরু করে। গ্রেপ্তারের পর পুলিশ নাজিরকে জিজ্ঞাসাবাদ চালায়। বুধবার 14 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত নাজির শেখকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত ধৃত নাজির শেখকে 12 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ প্রদান করেছে বলে জানান সরকার পক্ষের আইনজীবী। যার নাম নাজির শেখ, ওনাকে আদালতে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার অফ 14 days পুলিশ রিমান্ড। আদালত আফটার হিয়ারিং 12 days পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো উনি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত যে এমবি যে সংগঠন আছে এই সংগঠনের একজন মেম্বার এবং এই সংগঠনকে উনি প্রতি মাসে 500 টাকা করে কন্ট্রিবিউশন করেন এবং উনি আইইডি এক্সপার্ট এবং বুদ্ধ গয়াতে 2018-এ যে বোম ব্লাস্টিং হয়েছিল এটাতে উনি যুক্ত আছেন। প্রিলিমিনারি ইন্টারোগেশন রিপোর্টে যেটা এসছে এবং ফরওয়ার্ডিং অফ আয়ু এবং আয়ু আজকে পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছেন যে আদার অ্যাসোসিয়েট কে আছেন এবং কোন কোন জায়গাতে তাদের সংগঠন আছে এবং আরও কারা কারা যুক্ত আছে এই সমস্ত বিষয় জানার জন্য আয়ু 14 days পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছেন। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আতঙ্কবাদী সন্দেহে ধৃত নাজির শেখকে 12 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কট্টর সদস্য হল নাজির। মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য দেন রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের এক কট্টর সদস্যকে আটক করতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ। তার নাম নাজির শেখ, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আগাম সূত্রের খবরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর এদিন রাতে জরুরি ভিত্তিতে ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ একথা জানান ত্রিপুরা পুলিশের মহানির্দেশক একে শুক্লা। তিনি আরও জানান, ধৃত জঙ্গি আইইডি বিস্ফোরণ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত। জামাতুল মুজাহিদিন বাংলাদেশে অনেক সন্ত্রাসবাদী কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 2005 সালে একাধিক জেলায় সন্ত্রাসী কাজ। তারা ভারতের কিছু লোকের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলে। তাদের উদ্দেশ্য ভারতের বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ করা। 19 জানুয়ারি 2018 ইংরেজি ধর্মগুরু দালাই লামা যখন বৌদ্ধ গয়ায় গিয়েছিলেন তখন সেখানে 3টি আইইডি পাওয়া যায়। আইইডিগুলি এই সংগঠনের সদস্যরা রেখেছিল বলেও জানান একে শুক্লা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনেক সময় মাদক পাচারকারীদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ পাওয়া যায়। এক্ষেত্রে ত্রিপুরা রাজ্য বা বাংলাদেশের পাচারকারীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা, কিছুদিন পর লোকসভা নির্বাচন, তখন কোনো ধরনের ধ্বংসাত্মক ঘটনার উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিজি। তবে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তদন্তের স্বার্থে জানাননি এবং তার ছবিও দেখাননি। पुलिस के पास इस तरह की एक सूचना आई थी कि आतंकवादी गतिविधियों से जुड़ा हुआ कोई व्यक्ति
उसके साथी यहां हो सकते हैं। इस सूचना पर हम पिछले कई दिनों से काम कर रहे थे और आज त्रिपुरा पुलिस ने एक व्यक्ति जिसका नाम है नाजिर शेख उसको NA either ZIR और JIR शॉर्ट फॉर्म में नासिर SK भी लिखा जाता है उसको हम लोगों ने डिटेन किया है। ये व्यक्ति वेस्ट बंगाल के मुर्शिदाबाद जिले का रहने वाला है। इस व्यक्ति के तार बांग्लादेश के आतंकी संगठन जमातुल मुजाहिदीन बांग्लादेश के साथ जुड़े हुए हैं। सूचना के आधार जो हम लोगों को सूचना मिली थी कि यह व्यक्ति IED इम्प्रोवाइज्ड एक्सप्लोसिव डिवाइसेस को तैयार करने में ट्रेनिंग लिए हुए हैं। आप सभी जमातुल मुजाहिदीन बांग्लादेश नाम के संगठन के बारे में जानते ही हैं। ये बांग्लादेश का एक आतंकी संगठन है जिसने 2005 में 63 जिलों में बांग्लादेश में साइमल्टेनियसली एक्सप्लोजन्स किए थे। इस संगठन ने भारत में भी कुछ लोगों के साथ अपने संबंध जोड़े हैं और इनके इरादे भारत में भी कुछ आतंकी कार्रवाई करने के रहे हैं। 2018 में जब श्री दलाई लामा जी बोधगया गए हुए थे उस समय वहां पर 3 IEDs रिकवर हुई थी। फॉर्चुनेटली अच्छा भाग्य था कि वो एक्सप्लोड नहीं हुई। तो जो अनएक्सप्लोडेड IEDs वहां पाई गई उनके पीछे भी इसी संगठन का हाथ रहा है। আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। অসম ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবাধে গরু পাচার নিয়ে সোচ্চার হলেন রাষ্ট্রীয় গৌরক্ষা বাহিনীর ত্রিপুরা প্রদেশ কমিটি। আগামী 15 দিনের মধ্যে অসম ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার বন্ধ না হলে অসম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ হবে বলে কড়া হুঁশিয়ারি দেন রাষ্ট্রীয় গৌরক্ষা বাহিনীর ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি মর্তুজা উদ্দিন চৌধুরী। রাষ্ট্রীয় গৌরক্ষা বাহিনীর ত্রিপুরা প্রদেশ কমিটির প্রধান কার্যালয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে অসম ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অবাধে গরু পাচার হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন রাষ্ট্রীয় গৌরক্ষা বাহিনীর ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি মর্তুজা উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা RD ব্লকের অধীন কদমতলায় অবৈধ গরুর বাজার থেকে গরু মাফিয়ারা বিনা লাইসেন্সে কখনো আসাম আবার কখনো ত্রিপুরা থেকে অবৈধভাবে গরু পাচার বাণিজ্য চালাচ্ছে। অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলি এবং চুড়াইবাড়ি পুলিশ ফাঁড়ি ও ত্রিপুরার কদমতলা থানার নাকের ডগা দিয়ে ট্রাক বোঝাই করে গরু পাচার চলছে। এদিকে ত্রিপুরার অনুকুটি জেলার ফটিকরায় গরু বাজার সহ আরো কিছু অবৈধ বাজার থেকে পারমিটবিহীন বলেরো ও DI লরি দ্বারা গো মাফিয়ারা বিনা লাইসেন্সে পাচার বাণিজ্য চালাচ্ছে। এই বিষয়টি বারবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন এতে নীরব ভূমিকা পালন করছে বলে জানান মর্তুজা চৌধুরী। তিনি আরও বলেন,
কদমতলা আরডি ব্লকের অধীন প্রেমতলা বাজারে পশু হাসপাতালের জন্য যে ভূমি রয়েছে তাতে বর্তমানে দোকান ভিটা ইত্যাদি অবৈধভাবে গজিয়ে উঠেছে। দখলকারীদের হাত থেকে জমি পুনরুদ্ধার করে তাতে একটি পশু হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। সে সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে গরু পাচার বাণিজ্য বন্ধ করতে প্রত্যেক জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি। আগামী 15 দিনের মধ্যে অসম ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশ গরু পাচার বাণিজ্য বন্ধ না হলে অসম ত্রিপুরা সংযোগী জাতীয় সড়ক অবরোধ করবেন বলে কড়া হুঁশিয়ারি দেন রাষ্ট্রীয় গৌরক্ষা বাহিনী ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি মর্তুজা উদ্দিন চৌধুরী। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নূর ইসলাম এবং আব্দুল্লাহ আমিন সহ অন্যান্যরা। সেই ত্রিপুরা রাজ্যে অবাধ গরু পাচার চলছে এবং দেখা গেছে সাবরুম থেকে শুরু করে সুদূর ত্রিপুরার লাশ সীমান্ত কদমতলা আরডি ব্লকের আওতায় শুধু কুর্তি পর্যন্ত গরু ব্যবসায়ীরা মাথা জাড়া দিয়ে উঠছে, কোনো লাইসেন্স নেই এবং তার সঙ্গে বিনা পারমিটে গাড়ির দ্বারা গরু পাচার হচ্ছে। কখনো আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশ পাচার বাণিজ্য চলছে। এইসব ব্যাপারগুলো প্রথম অবস্থায় আমি আরো 2-1 বার আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের গৌরক্ষা কমিটি থেকে প্রতিলিপি দিয়েছি এবং বিভিন্ন দপ্তরেও দিয়েছি, এখনো তার প্রত্যুত্তর পাইনি। অতি দুঃখ পরিতাপের ব্যাপার। আমি আশা রাখবো আজ আমার উত্তর জেলা দৃষ্টিতে আমার 6টা দাবি রয়েছে যা আমি আপনাদের সামনে উত্থাপন করছি। প্রথমত হলো কদমতলা আরডি ব্লকের আওতায় প্রেমতলা বাজারে পশু হাসপাতালের রেকর্ড মূলে ভূমি রহিয়াছে, তাহা বর্তমানে বেদখলীয় অবস্থায় দোকান বিটা ইত্যাদি রহিয়াছে। উহা উদ্ধার কল্পে জেলা পশু হাসপাতালে নির্মাণ করতে হবে। এই ব্লকের অধীন কদমতলা অবৈধ গরু বাজার হইতে গরু মাফিয়ারা বিনা লাইসেন্সে কখনো কখনো ত্রিপুরা হইতে আবার কখনো কখনো আসাম হইতে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তা অতি সত্বর যদি বন্ধ না করা হয় সেই অবৈধ ব্যবসাটি, আমরা গৌরক্ষা হইতে 15 দিনের ভিতর যদি সমস্যা সমাধান হয় না, আমরা রাস্তা অবরোধের ডাক দেব সেই ন্যাশনাল হাইওয়ে। 3, উত্তর ত্রিপুরা জেলার অধীন কদমতলা পুলিশ স্টেশন আসাম রাজ্যের করিমগঞ্জ জেলাধীন কাটলতলি ফাঁড়ি থানা এবং চুরাইবাড়ি আসাম পুলিশ ফাঁড়ি থানা থাকা, তার মূলেও শত শত গরুর গাড়ি বারবার কদমতলা পুলিশ কার্যালয় আধিকারিকদের জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেই। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কুমারঘাট মহকুমার অন্তর্গত কালাপানি এলাকার বাসিন্দা নিহত সমীরণ মালাকার হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীর কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিজেপি এবং সিপিআইএম এর যৌথ উদ্যোগে এসপির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ধৃত সুভাষ মালাকারের বিপক্ষে জোরালো তথ্য তুলে ধরেন প্রতিনিধিরা। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অধীনে রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের কালাপানি এলাকার বাসিন্দা সমীরণ মালাকারকে নৃশংসভাবে দা দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার বাসিন্দা সুভাষ মালাকার। সমীরণের হত্যার পর পঞ্চায়েত এলাকায় সর্বদলীয়ভাবে এক সভা করে সিদ্ধান্ত হয় যে সমীরণের হত্যাকারী সুভাষ মালাকারকে যেন প্রকৃত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ সমীরণের হত্যার পর পুলিশ সুভাষকে গ্রেপ্তার করলেও পুলিশের কাছে নাকি সুভাষ আজ অবধি সমীরণকে হত্যার দায় স্বীকার করেনি। তাই এলাকার বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস সব রাজনৈতিক দলের কর্মী ও নেতারা একটি কমিটি করে যৌথভাবে জেলার পুলিশ সুপার লাকি চৌহানের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে সিদ্ধান্ত করেন। সেই মোতাবেক বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে বিজেপির এসসি মোর্চার জেলা সম্পাদক ফুরেন্দ্র মালাকার, সিপিআইএম দলের প্রাক্তন বিধায়িকা
টুনু মালাকার সহ 5 জনের এক প্রতিনিধি দল এসপির নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন শেষে ফুরেন্দ্র মালাকার এবং টুনু মালাকার বলেন, সমীরণ মালাকারের স্ত্রীর সাথে সুভাষ মালাকারের অবৈধ সম্পর্ক ছিল। 2018 সালের 4 মার্চ সুভাষ মালাকার সমীরণের স্ত্রীকে নিয়ে এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। এরপর প্রায় 6 মাস পর এলাকার পঞ্চায়েত বৈঠক করে ঘটনার নিষ্পত্তি হয়েছিল। এরপর থেকেই সুভাষ প্রায়ই সমীরণকে উত্ত্যক্ত করত। অবশেষে গত 17 ফেব্রুয়ারি রাত 9:30 নাগাদ বাজার থেকে বাড়ি যাওয়ার সময় সমীরণকে হত্যা করে সুভাষ। পরের দিন পুলিশ সুভাষকে গ্রেপ্তার করে। সুভাষ বর্তমানে কৈলাসহর জেলে রয়েছে। 2019 তারিখে রাতাছড়া এলাকার কালাফানি এলাকার একটা মার্ডার হয়েছে। মার্ডারটা আমাদের জাতি সম্প্রদায় এবং আমাদের এলাকার ছেলে, খুব নিরীহ ছেলে, তার স্ত্রী রিয়া পাশের বাড়ির একটা লোকের সাথে দ্বন্দ্ব ঘটার কারণেই আজকে এই মার্ডারটা করছে। তো এটার লাগিয়া সঠিকভাবে ইনভেস্টিগেশন এবং প্রপার যাতে লোকটা ভালোভাবে শাস্তি পায় এবং চূড়ান্ত যাতে শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা এসপি ম্যাডামের কাছে আইছিলাম ওই দাবি নিয়ে। আমরা যথাযথভাবে উনি আমাদের কথা শুনছেন এবং যাতে দোষী যাতে শাস্তি পায় তার ব্যবস্থা উনি করবেন, এটাই আমাদের কথা। যিনি মারছেন তার নাম কি? ওনার নাম হইল সুভাষ মালাকার। আর যিনি মারা গেছেন যিনি মারা গেছে সে হইল সমীরণ মালাকার, সুভাষ মালাকারের পশ্চিমের বাড়ি। তো মানে মূলত কি নিয়ে তাদের? মূলত তার সমীরণ মালাকারের ওয়াইফ নিয়ে সুভাষ মালাকারের সাথে একটা অবৈধ সম্পর্কের জের এই ঘটনাটা। তো মানে এখন মানে সুভাষ মালাকার কই আছে? এখন সুভাষ মালাকার জেল কাস্টডিতে আছে। পুলিশ ধরছে? হ্যাঁ, পুলিশ ধরছে, দুইটা জেল কাস্টডিতে আছে। সে স্বীকার করছে কি? সে স্বীকার করছে না, এটা পুলিশের ব্যাপার। তো আমরা এলাকার পক্ষ থেকে আমরা কইতেছি সুভাষ মালাকারই তার মানে হত্যাকারী এবং বিভিন্ন সাক্ষী প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের সাক্ষী প্রমাণের নাম দাম সব আমরা দিছি ওই সাক্ষীগুলিরে, এবং তার যে ঘটনাস্থল থেকে ধরিয়া সুভাষ মালাকারের ঘর সব কিছু সার্চ করলে এই বিষয়টার সত্য তথ্য বেরিয়ে আইব এবং যাতে উপযুক্ত শাস্তি পায় তার জন্য আমরা আজকের এই এসপি অফিসে আসি। আচ্ছা, আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আইছেন ডেপুটেশন দিতে এসপির কাছে যে সুভাষ মালাকার এই হত্যাকারী, মূলত এমন কি মানে প্রমাণ আপনাদের কাছে যে আমরা সুভাষ মালাকার এবং সমীরণ মালাকারের অবৈধ সম্পর্কের জেরে 5-6 মাস সুভাষ মালাকার ও সমীরণ মালাকারের স্ত্রীকে নিয়ে বাচ্চানকে নিয়ে 4-5 মাস সে বাইরে ভাড়াটিয়া পর্যন্ত রয়েছে। ওইটারে কেন্দ্র করি আমরা সামাজিকভাবে এলাকার সব অংশের মানুষকে নিয়ে আমরা সামাজিকভাবে বৈঠক বইছি। সুভাষ মালাকার এবং সমীরণ মালাকার বউ, তার সমীরণ মালাকার সবকে নিয়ে আমরা বইয়া আরিয়া সেই তথ্যগুলি আমাদের কাছে আইছে এবং সুভাষ মালাকার, সমীরণ মালাকার, শিউলি মালাকারের এই সত্য বিষয় স্বীকার করার উপযুক্ত পেপারস আমাদের কাছে আছে। তারা সবাই সই দিয়ে আরিয়া স্বীকার করছে যে আমরা এই দোষ আর করতাম না কোনোদিন, আমরা সংশোধন হইমু এইভাবে যাতে আর না হয় সমাজের বুকে, এটা তারা অঙ্গীকার করছে। গত 17 ফেব্রুয়ারি আমাদের রাতাছড়া কালাপানিতে 9:30টার সময় যে মার্ডারটা হইল, এটা আমরা নিশ্চিত যে সুভাষ মালাকারই সমীরণ মালাকারকে হত্যা করছেন। তার রেফারেন্স আমাদের কাছে আছে অতীত, তার 1 বছর আগে থেকে 2018-র 4 মার্চে সে কিন্তু সমীরণের বউরে নিয়ে পলাতক। 6 মাসের মতো তার আওতাধীনে ওই বউটারে নিয়ে থাকছে। থাকার পরে সুভাষের স্ত্রী এবং সমীরণ মালাকার তারা উভয়েই আমাদের এলাকার সামাজিক কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করছেন তাদের সমস্যাটা দেখিয়ে দেওয়ার। এই মর্মে আমরা যখন এলাকাবাসী সবাই আলোচনায় বসি, এখানে সুভাষ মালাকার তার যে সমীরণ মালাকারের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক সেটা পরিষ্কার হয় এবং তারাও স্বীকারোক্তি দেয় এই অবৈধ কাজের সঙ্গে আর যুক্ত থাকতো না, তারা যার যার সংসার করতে রাজি। সেই মর্মে সমীরণ মালাকারের বাড়িতে তার স্ত্রী যায়, সুভাষ মালাকার ওনার বাড়িতে যান, কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু এটা সুপ্ত রইয়া গেছিল। তার প্রমাণও আমাদের এলাকাবাসীর কাছে আছে। আমাদের পার্শ্ববর্তী বাড়ির একজন আছেন কৃপাময় দে, ওনার সামনে একদিন সুভাষ মালাকার এই গরুর কুঠা দিয়া সমীরণের বাড়িতে ডিল মারছেন, মারিয়া কইছেন সমীরণে খুন করলে পরে তেনে শান্তি হইব। এরকম বিভিন্ন তথ্য আছে। একজনের কাছে কইছেন টাকা আমরা চাই সুভাষে এই হত্যাকাণ্ডের সঙ্গে সুভাষেই যুক্ত, সমীরণের হত্যাকাণ্ডের সঙ্গে তার উপযুক্ত শাস্তি হোক। এলাকার সর্বংশের মানুষের এই দাবি, যদি এই সুভাষ এই হত্যাকাণ্ড কইরা থাকে এবং যদি তার কোনো সঠিক বিচার না হয়, আগামী ভবিষ্যতে এলাকাতে আরও
অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে মানুষের মধ্যে, এটা একটা প্রশ্ন। সেই মোতাবেক আমরা এসপি মহোদয়ের কাছে আসছি যাতে তার সঠিক তথ্য মোতাবেক তদন্ত করে এটা সঠিক বিচার হয়। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রস্তুতি জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছেন পানিসাগর মহকুমার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এল ডার্লং। নির্ভুল ভোটদানের লক্ষ্যে প্রত্যেক এলাকাতে ডেমো ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করা হচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি কর্মসূচি অনুযায়ী এবারের নির্বাচনে ভোট প্রদানকারী নাগরিকদের নিয়ে প্রত্যেকটা এলাকায় ক্যাম্পিং এর মাধ্যমে ইভিএম এবং ভিভিপ্যাটে ভোট প্রদান পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন পানিসাগর মহকুমার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এল ডার্লং। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল নবাগত ভোটারদের এবং প্রবীণ বয়স্ক ভোটারদের সাথে সাথে সকল ভোটারগণ যাতে ইভিএম এবং ভিভিপ্যাটের মাধ্যমে নির্বাচনের নির্দিষ্ট দিনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে দ্বিধাগ্রস্ত না হন। ভারতের নির্বাচনী ইতিহাসে এবছর লোকসভা নির্বাচনে বিশেষ ভূমিকা রাখতে যাচ্ছে এবছরের নবাগত ভোটাররা। একটি সমীক্ষা থেকে জানা যায় যে এবারের নির্বাচনে নবাগত ভোটারদের সংখ্যা যে কোনো দলকে দিল্লির মসনদে বসাতে পারে। তাই সকল রাজনৈতিক দলগুলির সাথে সাথে ভারতের নির্বাচন কমিশন চাইছেন যে নির্বাচনের দিনে প্রত্যেকটা ভোটার ইভিএম ও ভিভিপ্যাটের মাধ্যমে ভোট প্রদান করতে ভুল ভ্রান্তির শিকার যেন না হয়। তাই ডেমো ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন নিয়ে প্রত্যেকটা এলাকাতে এই প্রশিক্ষণ কর্মসূচি করে যাওয়া হচ্ছে। তাতে এবারের নির্বাচন নির্ভুল এবং মসৃণ হবে বলে আশা করা যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি, আর মেইন উদ্দেশ্য একটাই যে আমরা কিভাবে ভোট দেব, কি ব্যাপার, কেন ভোট দেবো এবং কিভাবে ভোট দেবো, এটাই ব্যাপার। কারণ কি ট্রান্সপারেন্ট ভোট যাতে হয়, এটাই মেইন উদ্দেশ্য এখানে। কারণ কেউ হয়তো ভোট দেওয়ার পরে দাবি করে যে আমি ঠিক জায়গায় দেইনি, বা অনেকে করতে গিয়ে ভালোভাবে পারে না। দেখেছি, আমি নিজেও প্রিসাইডিং ছিলাম, তখন দেখেছিলাম ওরা কনফিউজ থাকে, অনেক কিছু থাকে। বেটার আমরা যদি আজকের দিন থেকে ওদেরকে শিখিয়ে দিই যে কীভাবে দিতে লাগবে, তাহলে ওই ভোটের দিন অ্যাটলিস্ট কনফিউশন থাকবে না। ফলে আমাদের যতটা পারা যায় সেই নির্ভুলভাবে ট্রান্সপারেন্ট ভোট সিস্টেম হওয়ার একটা দাবি রাখে এই টোটাল সিস্টেম। তার জন্যই গভর্নমেন্টের এই স্টেপ, তার জন্যই আমরা করছি। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর নয় কালো ধোঁয়া, আর নয় অস্বাস্থ্যকর পরিবেশ, কেরোসিনের মিটমিটে আলোতে আর নয় ভবিষ্যৎ গড়ার কঠিন যজ্ঞ। লাকড়ির চুল্লি থেকে মা বোনেদের মুক্তি দিতে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম উজ্জ্বলা যোজনা এবং সৌভাগ্য যোজনা। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা সরকারও রাজ্যের প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার, ত্রিপুরার জন্য 100 দিন 100 টাকা এলপিজি কানেকশন গরিব মহিলাদের নামে। ও যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতি ব্যক্তির ঘরে বিদ্যুৎ কানেকশন ফ্রি। সরকারের এই উদ্যোগে মলিন চেহারায় ফুটে উঠেছে মুক্তির হাসি। গরিবরা লাগে বালা তো কমছে ভালোছে, আমরা লাগে সুবিধা হইছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল একাডেমির ম্যাজিক গাড়ি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ আহত 17 জন। আহতদেরকে নিলামবাজার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা বুধবার নিলামবাজার থানার অন্তর্গত বাঘের মুকাম সংলগ্ন এলাকায়। বুধবার সকাল 10 ঘটিকায় নিলামবাজার থানা এলাকার FN রোডের বাঘের মুকাম সংলগ্ন এলাকায় ন্যাশনাল একাডেমির ম্যাজিক গাড়ি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় 17 জন। ঘটনার বিবরণী প্রকাশ, নিলামবাজারের ন্যাশনাল একাডেমি নামের এডুকেশনাল বাণিজ্যিক প্রতিষ্ঠানের 18 জন পড়ুয়া বোঝাই নিয়ে বালিয়া থেকে নিলামবাজার আসার পথে AS10C2933 নম্বরের ম্যাজিক গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। একই সময়ে নিলামবাজার
থেকে বালিয়াগামী NL 07AF 5974 অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে স্কুলের পড়ুয়া বোঝাই ম্যাজিক গাড়িটি সড়কের পাশের ক্ষেতের মাঠে আছড়ে পড়ে। সড়কের উপরেই ছিটকে পড়ে অটোরিকশাটি। এতে স্কুলের পড়ুয়াদের মধ্যে জখম হয়েছে অষ্টম শ্রেণীর আহমেদ হোসেন, প্রথম শ্রেণীর আবু হোসেন, সাদিক আহমেদ সহ অনেক পড়ুয়ারা। গাড়িতে থাকা 18 জন পড়ুয়ার মধ্যে আহত 12 জনের নাম জানা গেলেও বাকি সুরক্ষিত 6 জনের নাম জানা যায়নি। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও 4 মাসের শিশু সহ মোট 17 জন জখম হয়েছেন। আহত সবাইকে স্থানীয়রা উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দিলে প্রাথমিক চিকিৎসার পর অন্যান্যদের ছেড়ে দেওয়া হলেও চতুর্থ শ্রেণীর ছাত্রী সুরাইয়া কাউসারের জখম মারাত্মক হয়, তাকে তাৎক্ষণিক স্থানান্তর করা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। এদিন দুর্ঘটনার বিষয়টি সংবাদ মাধ্যমে বর্ণনা দিতে গিয়ে প্রিন্সিপাল শামীম আহমেদ চৌধুরী অকপটে স্বীকার করলেন গাড়িটিতে 18 জন পড়ুয়া ছিল। তবে বাহন আইন লঙ্ঘন কেন করা হলো এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আমি তো স্পটে ছিলাম না, যতটুকু জানি ততটুকুতে অটোটা মধ্যে দিয়ে আসছিল এবং গাড়িতে সরাসরি ধাক্কা। আপনার ছাত্রছাত্রী কতজন ইনজুরি হয়েছে? 4 জন দেখার মধ্যে, বাকিরা তো সবাই নয়। বর্তমানে কোথায়? করিমগঞ্জে। তো গাড়িতে ছাত্রছাত্রী কতজন ছিল? 18। কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? জেনারেলি 18-এর আমাদের ক্যাপাসিটি। গাড়ি কত ইঞ্চি এখনো আমি গাড়ি কি গাড়ি ছিল? ম্যাজিক গাড়ি। বারোগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 6 দফা দাবি সনদের ভিত্তিতে বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। রেগাতে 250 দিনের কাজ ও মজুরি দৈনিক 340 টাকা প্রদান, সামাজিক ভাতা মাসে 2000 টাকা করা সহ মোট 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। এদিন মেলার মাঠ স্থিত সিপিআইএম এর অফিসের সম্মুখ থেকে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। মিছিলটি পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখান থেকে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ডেপুটেশন এবং সভা করা হয়। ঘাসখাদ্যের সংকট নিরসনে এবং আরও বেশি কাজ, বেশি মজুরির জন্যে আমাদের যে নিরবিচ্ছিন্ন লড়াই তার অংশ হিসেবেই আজকের এই প্রোগ্রাম। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শরিয়া নদুয়া তামিরের উদ্যোগে আগামী 11 মার্চ থেকে কাঁঠালতলীর মারুগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে খানকায়ে তৈবিয়া। এই মহতী অনুষ্ঠানকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা। পাথারকান্দির ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলীর মারুগাঁওয়ে আয়োজন করা হচ্ছে খানকায়ে তৈবিয়া। আগামী 11 মার্চ থেকে 5 দিবসীয় খানকায়ে তৈবিয়া এলাকার মারুগাঁও বড় মসজিদে অনুষ্ঠিত হবে। এই মহতী অনুষ্ঠানকে সামনে রেখে জোরদার প্রস্তুতি করেছেন আয়োজকরা। ইতিমধ্যে মসজিদের পুরো উঠোন জুড়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। 5 দিবসীয় এই মহতী অনুষ্ঠানে যাতে কোনো ধরনের ত্রুটি না হয় তার জন্য প্রতিদিন দফায় দফায় বৈঠক করছেন আয়োজকরা। বুধবার সাংবাদিকদের সামনে 5 দিবসীয় খানকায়ে তৈবিয়ার প্রস্তুতির কথা জানান আয়োজকরা। আয়োজকদের পক্ষে মৌলানা ইলিয়াস আহমেদ বলেন, উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির হচ্ছে একটি সামাজিক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের বহুমুখী কর্মপন্থার মধ্যে একটি হলো খানকা, যার অর্থ আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবির। এই খানকা বা আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের ভারপ্রাপ্ত আমিরে শরীয়ত হযরত মৌলানা বদরুল হক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, কুর্তি মারুগাঁও আঞ্চলিক এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের উদ্যোগে এই খানকা বা আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 11 মার্চ হইতে 15 মার্চ পর্যন্ত
আমাদের এই খানকা চলিবে। খানকার প্রস্তুতির কাজ, পিন্ডালের কাজ সম্পূর্ণ হয়েছে, আরও আনুষঙ্গিক যে কাজগুলা সেইগুলা প্রস্তুতি চলিতেছে। বর্তমানে অনেক মানুষ এখানে কাজকর্ম করিতেছে। আরও আমরা আশা করি এই খানকায় তৈবিয়া অর্থাৎ এটা হইলে আধ্যাত্মিক প্রশিক্ষণ শিবির। আমাদের উস্তাদ হযরত আল্লামা তৈয়বুর রহমান বরবিয়া সাহেবের শিষ্য আমরা। তার শিষ্যত্ব স্বীকার করে আমরা আধ্যাত্মিক তান স্কুলে তান মাদ্রাসায় ভর্তি হয়েছি এবং সেই কাজগুলো আমরা যা তান দেওয়া তসবিহাত এইগুলো আমরা আদায় করিতেছি। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মাতাবাড়ি ব্লকের অন্তর্গত ব্রহ্মছড়া উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হল গর্ভবতী মায়েদের নিয়ে এক স্বাস্থ্য সচেতনতা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন ব্রহ্মছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান বিনয়লাল নোয়াতিয়া সহ অন্যান্যরা। বুধবার গোমতী জেলার উদয়পুর মহকুমার মাতাবাড়ি ব্লকের অন্তর্গত ব্রহ্মছড়া উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের নিয়ে এক স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শিশুদেরকে কিভাবে যত্ন নিতে হবে তা বোঝানো হয়। পাশাপাশি ফল মিষ্টি বিতরণ করা হয় প্রসূতি এবং গর্ভবতী মায়েদের মধ্যে। উপস্থিত ছিলেন ব্রহ্মছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান বিনয়লাল নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবক বিনয় দাস, ব্রহ্মছড়া উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী বিধানচন্দ্র নাগ সহ আশাকর্মীরা। এদিনের এই স্বাস্থ্য সচেতনতামূলক শিবিরে মায়েদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মছড়া উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী। আমাদের এখানে আমরা মেল ফিমেল দুইজন স্টাফ আছি। আজকে আমরা আমাদের এখানে গ্রামে BHSNC কমিটি আছে, সেই কমিটি থেকে সরকার যে টাকাটা দেয় এটা আমরা সাব সেন্টারে বিভিন্ন কাজকর্ম করার পরে উদ্বৃত্ত যে টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে আমরা কমিটির সহসম্মতিক্রমে আজকে আমরা যে এলাকার 26 জন গর্ভবতী প্রসূতি মায়ের মধ্যে প্রায় এবং কিছু পুষ্টিকর খাবার আমরা তাদের মধ্যে এটা করতেছি। গর্ভবতী প্রসূতি অবস্থায় তাদের কিছু পুষ্টিকর খাবার প্রয়োজন। তো আমাদের হাতে যে অবশিষ্ট টাকাটা ছিল এটা দিয়ে আমরা যতটুকু পেরেছি তাদের হাতে এই পুষ্টিকর খাবারগুলি তুলে দেওয়ার আমরা চেষ্টা করছি। এইটাই আমাদের আসল উদ্দেশ্য, যে তারা যাতে এই অবস্থায় যাতে আমাদের এই পুষ্টিকর খাবারগুলি পেয়ে যাতে খুব আনন্দিত হয়। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে বুধবার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখার্জিকে আসানসোল কোর্টে তোলা হলো। আমানতকারীদের অভিযোগ সারদা কোম্পানির বিরুদ্ধে। সেখানে দেবযানীর সরাসরি নাম উল্লেখ নেই বলে মন্তব্য করেন আইনজীবী ইন্দ্রনীল ঘোষ। শালানপুর ও চিত্তরঞ্জন থানায় সারদা চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে বুধবার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখার্জিকে আসানসোল কোর্টে তোলা হয়। এদিন দেবযানী মুখার্জির আইনজীবী ইন্দ্রনীল ঘোষ বলেন, যেহেতু আমানতকারীদের অভিযোগ সারদা কোম্পানির বিরুদ্ধে এবং সেখানে দেবযানীর সরাসরি নাম উল্লেখ নেই, তাই আসানসোলের ফৌজদারি আদালতে দেবযানী মুখার্জির নামে বেল পিটিশন দাখিল করা হবে। যদিও এ বিষয়ে মহামান্য আদালতই সিদ্ধান্ত নেবেন। কেসটা এখনো পর্যন্ত পেন্ডিং কেস, হ্যাঁ, সুতরাং বেশি বলা যাবে না। যারা মামলা করেছেন, এখানে বিভিন্ন থানার মামলা করেছেন, কমপ্লেন্ট আছে, তারা বিভিন্ন মামলা করেছিলেন। মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে চিটিং, মানে পয়সা নিয়েছেন, পয়সা দেননি, এরকম ধরনের অ্যালিগেশন। সেই অ্যালিগেশনটা এগেনস্ট সারদা অ্যান্ড কোম্পানি, নট দ্যাট মাই ক্লায়েন্ট এগেনস্ট দেবযানী মুখার্জি। তো আমরা আজকে অন বিহাফ অফ দেবযানী মুখার্জি আমরা ফাইল করেছি, বেল পিটিশন ফাইল করেছি। দেখা যাক সাহেব কী দেন। এখনো বাকি রয়েছে, আরো কতগুলো মামলা বাকি রয়েছে, আগামী দিনে সেগুলো ফাইল হবে। আগামী কলকাতা থেকে অর্ক মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।